আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর আলোর ব্যতিচার সম্পর্কে। এই আলোর ব্যতিচার কেবলমাত্র আলোর ক্ষেত্রে হবে, এই ব্যতিচার ঘটনাটা কেবলমাত্র আলোর ক্ষেত্রে হবে তা নয়, যে কোনো প্রকার তরঙ্গের ক্ষেত্রে হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তির্যক তরঙ্গ, সকল তরঙ্গের ক্ষেত্রেই হবে। কখন হবে? যখন দুটি তরঙ্গ একটা আর একটার উপরে উপরিপাতিত হবে তখন হবে। ব্যতিচার পড়ার আগে তিনটি জিনিস সম্বন্ধে বা তিনটি বিষয় সম্পর্কে আমাদের কনসেপশন থাকতে হবে, ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। এক নম্বর হলো তরঙ্গের উপরিপতনের নীতি। তরঙ্গের উপরিপাতের নীতি। দুই নম্বর হলো দশা পার্থক্য। এর সঙ্গে পথ পার্থক্যের সম্পর্ক। তিন নম্বর হলো সুসংগত উৎস। এই তিনটে জিনিস বা বিষয় সম্পর্কে আমাদের আগে কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। ধরে নিলাম কোনো একটা মাধ্যমে দুটি সোর্স থেকে আলো যাচ্ছে, আলো বা তরঙ্গ যা খুশি, যে কোনো তরঙ্গ যা চলো তরঙ্গ, এখান দিয়ে একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, এর একটা বিস্তার আছে, ধরে নিলাম A1, এখান দিয়ে আর একটা তরঙ্গ যাচ্ছে, এর উপরে পি বিন্দুতে একটার উপর উপরিপাতিত হলো। তাহলে পি বিন্দুতে যে কণা, মাধ্যমের কণার যে লব্ধি সরণটা হবে, সেই লব্ধি সরণ একটা ভেক্টর, সেটা হলো প্রথম তরঙ্গর উৎসের জন্য তার জন্য এখানে যে সরণ হতো এই বিন্দুতে, সেই সরণ ভেক্টর, প্লাস এই উৎসের জন্য শুধুমাত্র একে প্রভাবিত করবে না, একে প্রভাবিত করবে না, প্রত্যেকে পৃথক পৃথকভাবে। যদি এই তরঙ্গটা একা যেত তাহলে Y1 হতো, এই ঠিক একটা নির্দিষ্ট সময়ের সরণ। আবার এই যদি একা যেত তাহলে একটা নির্দিষ্ট ওই সময়ে এর সরণ ধরে নিলাম Y2 হতো। তাহলে লব্ধি সরণ কত হবে কোনো মুহূর্তে? এই দুটো সরণ ভেক্টরের ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। এটা হলো উপরিপাতনের নীতি। ভেক্টর দিয়ে সহজেই আমরা এই লব্ধি বের করতে পারবো, লব্ধি সরণ। এটা হলো উপরিপাতনের নীতি। তাহলে মাধ্যমের মধ্যস্থ কোনো বিন্দুতে যদি দুটি বা তার বেশি তরঙ্গ গিয়ে ওই বিন্দুর উপর উপরিপাতিত হয়, তাহলে ওই বিন্দুতে কণাটার লব্ধি সরণ হবে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে, ইন্ডিভিজুয়ালি যা সরণ হবে তার ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। নেক্সট হচ্ছে দশা পার্থক্য। তাহলে চলতরঙ্গের সমীকরণ বা চলতরঙ্গের একটা সংখ্যা লিখি, আমরা এই সমীকরণ লিখি চলতরঙ্গের। চলতরঙ্গের সমীকরণ হলো একটা চলতরঙ্গ y ইজ ইকুয়াল টু বা yn ইজ ইকুয়াল টু a1 sin ওমেগা টি মাইনাস kx। এটা চলতরঙ্গ কেন? তার কারণ হলো t এবং x টার্ম একই সঙ্গে আছে। যখন দেখা যায় একে অপেক্ষকের মধ্যে x t টার্ম, অর্থাৎ y হলো x এবং t এর ফাংশন, তার মানে এটা হলো চলতরঙ্গের সমীকরণ। আরেকটা সমীকরণ লিখলাম, আরেকটা উৎস থেকে যাচ্ছে, দ্বিতীয় উৎস থেকে a2 sin ওমেগা টি মাইনাস kx প্লাস, যেহেতু যদি এই বিন্দু মিলিত হচ্ছে, এখান থেকে এই পথটা যতটা, এখান থেকে এই পথটা ঠিক ততটাই নয়। এটা যদি x হয় তাহলে এটা একটু বেশি, x প্লাস ডেল্টা এক্স। তাহলে এখন এর ক্ষেত্রে পথটা কত হবে? x প্লাস ডেল্টা এক্স। এই যে দুজনের মধ্যে যে পার্থক্য, দশা পার্থক্য, এটা হলো দশা, এটা এর দশা। এই দশার যে পার্থক্য সেটাকে বলা হয় দশা পার্থক্য। দুজনের মধ্যে দশা পার্থক্য কত? এই কে ডেল্টা এক্স। এটা কেটে যাবে, বিয়োগ করলে এটা কেটে যাবে, থাকবে কে ডেল্টা এক্স। এটাই হলো দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য কেটা কি? এটা হলো কৌণিক তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার কে। এই কে হলো কৌণিক তরঙ্গ সংখ্যা, এর মান হয় 2π/λ। তাহলে এই দুটো তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য কত হচ্ছে? কে ডেল্টা এক্স। এটা হলো তার দশা পার্থক্য। ডেল্টা এক্সটা হলো পথ পার্থক্য। কে ইজ ইকুয়াল টু 2π/λ। তাহলে এটা হলো দশা পার্থক্য। দশা পার্থক্য যদি আমি ফাই দিয়ে লিখি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা এক্স। তাহলে দশা পার্থক্য সমান কি দেখলাম? দশা পার্থক্য সমান কে মানে 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই হলো দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। কোথা থেকে এলো?
একটা ছবি আঁকলেই বোঝা যাবে। একটা তরঙ্গ আঁকলাম, এখান থেকে এর মধ্যে এটা হলো পাই, এটা হলো 2 পাই, তাহলে এখানে দশা পার্থক্য কত 2 পাই, আর এখান থেকে এইটা পথ কত ল্যামডা। তাহলে ল্যামডা পথ পার্থক্য হলে দশা পার্থক্য হয় 2 পাই, 1 হলে 2 পাই বাই ল্যামডা, তাহলে ডেল্টা এক্স হলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এই যে এটা হলো দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য সমান কী হলো 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই হলো দশা পার্থক্য পথ পার্থক্য সম্পর্ক। এবার হচ্ছে সুসঙ্গত আলোক উৎস কাকে বলে বা সুসঙ্গত উৎস কাকে বলা হয়। সুসঙ্গত উৎস, কোহেরেন্ট সোর্সেস। এই একটা সোর্স বা উৎস S1, এই একটা সোর্স হচ্ছে S2, এটা থেকে এইখানে গেল, এটা থেকে এইখানে গেল, পি বিন্দুতে পরিবাহিত হলো, এখান থেকে এই হলো, এখান থেকে এটা হলো, এই পথটা হলো এক্স, এই পথটা একটু বেশি, এক্স প্লাস ডেল্টা এক্স। সময় অতিক্রান্ত হয় পি বিন্দুতে, তাহলে এই দুটোর মধ্যে এই টি এক্ষুনি মানে টি ইজ ইকুয়াল টি সেকেন্ড ধরে নিলাম, টি ইজ ইকুয়াল টি সেকেন্ডে, তখন দেখলাম টি ইজ ইকুয়াল টি 1 সেকেন্ড দেখলাম, টি ইজ ইকুয়াল টু টি 1 সেকেন্ডে দশা পার্থক্য কত দেখলাম আমরা কে ডেল্টা এক্স ফাই। টি ইজ ইকুয়াল টু টি 2 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু টি 2 সেকেন্ডে যখন নেব তখন যদি দশা পার্থক্য দেখি কে ইন্টু ডেল্টা এক্স, কে ইন্টু ডেল্টা এক্স মানে কত 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। পরপর আরও 3 মিনিট পরে 5 মিনিট পরে সবসময় দেখছি যে এই বিন্দুতে এই দুটো সোর্সে যে দশা পার্থক্য সবসময় একই রকম থাকছে, তখন এই দুটো উৎসকে বলা হবে সুসঙ্গত উৎস। ব্যতিচারের মূল শর্ত হলো 3টে। 1 নম্বর, স্থায়ী ব্যতিচার সৃষ্টি করতে গেলে তার যে কোনো আলোতে ব্যতিচার হবে না, কারণ দেখো দেখলেই বুঝতে পারবে যে এই 3টে শর্ত সবসময় মানে না। একটা হলো এই দুটো সোর্সের কম্পাঙ্ক একই হতে হবে, ফ্রিকোয়েন্সি একই, কম্পাঙ্ক একই হতে হবে, একই হতে হবে। উৎস দুটির কম্পাঙ্ক একই হতে হবে, যেটাকে আমরা ওমেগা লিখেছি, একই হতে হবে। 2 নম্বর কী হলো বিস্তার, সব উৎস দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, প্রায় সমান হতে হবে, সবসময় সমান হবে নাও হতে পারে, প্রায় সমান হতে হবে। 3 নম্বর উৎস দুটি সুসঙ্গত হতে হবে, সুসঙ্গত উৎস হবে ওই দুটো উৎস। এই 3টে শর্ত মানলে তবেই ব্যতিচার সৃষ্টি সম্ভব। সেই জন্য আমাদের এই টিউবলাইটের আলো বা অন্য কোনো যে আলোগুলো আছে নর্মাল আলোতে ব্যতিচার আমরা দেখতে পাই না। ব্যতিচার জিনিসটা কি তাহলে? ব্যতিচার হলো যখন দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে আলো যাবে, নির্গত হবে, তখন কিছু কিছু পয়েন্টে আলোর যে তীব্রতা অর্থাৎ লব্ধিটা কখনো ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, আবার কিছু কিছু পয়েন্টে মিনিমাম হবে। যে পয়েন্টগুলো ম্যাক্সিমাম তো সবসময় ম্যাক্সিমাম, যে পয়েন্টগুলো মিনিমাম তো সবসময় মিনিমাম। টাইম টাইম সময়ের উপরে নির্ভর করবে না। এটা হলো ব্যতিচার। তাহলে ব্যতিচার হলো সুসঙ্গত আলোক উৎস থেকে নির্গত আলো, বা অন্য শব্দ হতে পারে, যেহেতু এটা আলোর চ্যাপ্টার পড়াচ্ছি সেই জন্য। সুসঙ্গত আলোক উৎস থেকে বা সুসঙ্গত তরঙ্গ উৎস থেকে নির্গত তরঙ্গ বা আলো, তারা যখন একটা আবারটার উপরে কোনো বিন্দুতে পরিপাতিত হবে তখন, বা তাদের লব্ধি যখন দেখব, কিছু কিছু বিন্দুতে লব্ধি প্রাবল্য বা তীব্রতা ম্যাক্সিমাম হবে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, আবার কোথাও কোথাও দেখতে পাবো ইন্টেন্সিটি মিনিমাম হবে। যদি দেখি দুটোর প্রাবল্য বিস্তার, যদি দেখি দুটোর বিস্তার সমান, তাহলে কোনো পয়েন্টে 0 হবে, কোনো পয়েন্টে ম্যাক্সিমাম হবে। আর যদি দেখি দুটো প্রায় সমান, তাহলে 0 হবে না, কমে যাবে, আবার কোনো কোনো পয়েন্টে ম্যাক্সিমাম হবে। এটা হলো ব্যতিচার। এবার আমরা এই ব্যতিচারের যে লব্ধি কোনো একটা বিন্দুতে কি হবে সেটা নির্ণয় করার জন্য আমরা দুভাবে প্রমাণ করব। একটা হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, একটা হচ্ছে ত্রিকোণমিতি সাহায্যে প্রমাণ করব। একটা ত্রিকোণমিতি সূত্র দিয়ে প্রমাণ করব, একটা ভেক্টর দিয়ে প্রমাণ করব। আমি এখানে ধরে নেব যে দুটি উৎসের বিস্তার সমান নয়। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এখানেই আমাদের আছে একই রকমভাবে। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কী করা হয়, দুটো বিস্তার সমান ধরে নেওয়া হয়।
তা আমি দুটো সমান নয় ধরে নিয়ে ক্যালকুলেশন করে নেব, নিয়ে এবার যখন আমি সমান বলবে তখন a1 ইজ ইকুয়াল টু a2 অর্থাৎ সমান ধরে দেবো। দেখে নিই দুটি তরঙ্গ। একটা সমীকরণ হলো y1 একটা তরঙ্গের জন্য, কণার বিস্তারের সমীকরণ y1 ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx, এটা একটা তরঙ্গ ধরলাম। আর একটা তরঙ্গের সমীকরণ y2 ইজ ইকুয়াল টু, চলো তরঙ্গ যেহেতু t আর kx একসঙ্গে আছে, সাইন ওমেগা টি মাইনাস kx, এখানে একটা পথ পার্থক্য আছে কত, ডেল্টা। ছবিটা একবার আঁকি এদিকে, ধরে নিই এখানে একটা সোর্স আছে এখানে একটা সোর্স আছে, এটা S1 এটা S2, এই বিন্দু। তাহলে এখান থেকে যাবে এখান থেকে যাবে, তরঙ্গটা এঁকে দিয়ে উপরিবাহিত হলো, এখান থেকে যখন এইখানে যাবে তরঙ্গ উপরিবাহিত হবে এই বিন্দু। এই পথটা হলো x, এই পথটা হলো x প্লাস ডেল্টা এক্স। তাহলে দেখো এটা তো সরণ ভেক্টর, এটাও সরণ ভেক্টর, তাহলে লব্ধি সরণ কী হবে, তাহলে লব্ধি সরণ y ভেক্টর ইজ ইকুয়াল টু y1 ভেক্টর প্লাস y2 ভেক্টর। ওই বিন্দুর লব্ধি সরণ যখন হিসেব করব, তো এখানে বিস্তারগুলোকে এটা আমি সেম ধরলাম না, আলাদা আলাদা ধরলাম, এটা a1 একটা a2 ধরলাম। দেখো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক একই রয়েছে, কত পার্থক্য আছে a1 a2, তাদের বিস্তার প্রায় সমান বা সমান। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সমান ধরা হবে, আর এখানে আমি সমান নয় ধরে ক্যালকুলেশনটা করব। ভেক্টরের সাহায্যে যদি বুঝি তাহলে আমি ধরে নিলাম প্রথমটার ক্ষেত্রে a1 ভেক্টর বিস্তার, আর এর ক্ষেত্রে a2 ভেক্টর, লিখে দিই। তাহলে এটা হলো a1 ভেক্টর, এখান থেকে আর একটা নিলাম a2 ভেক্টর, a2 ভেক্টর। এই দুটো ভেক্টরের a1 ভেক্টর এবং a2 ভেক্টর, এদের মধ্যে পার্থক্য, দশা পার্থক্য কত, k ইন্টু ডেল্টা এক্স। তাহলে দশা পার্থক্য যদি ফাই ধরি, ফাই ইজ ইকুয়াল টু k ইন্টু ডেল্টা এক্স, মানে হলো 2 পাই ল্যামডা, k মানে 2 পাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে দশা পার্থক্য কত ধরেছি, ফাই ধরেছি। তাহলে লব্ধি কত হবে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র লাগিয়ে দেব, এই হয়ে গেল লব্ধি। এটাকে এ ভেক্টর দিলাম, লব্ধিটার সঙ্গে ধরে নিলাম থিটা কোণ করে রয়েছে। এ ভেক্টর সরি এটা a1 ভেক্টর, এটা a2 ভেক্টর, a1 ভেক্টর a2 ভেক্টর, a1টা এর জন্য a2টা এর জন্য, দুটো ভেক্টর। দশা পার্থক্য কত, ফাই, কে ডেল্টা এক্স, ফাই ধরলাম দশা পার্থক্য। তাহলে লব্ধি কত হবে, লব্ধি এ ম্যাগনিটিউড বের করছি রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটা মান স্কোয়ার, এ স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস মধ্যবর্তী কোণ কত, ফাই। দেখো এর মানটা কি হবে সেটা নির্ভর করবে, a1 a2 সব ঠিকঠাক আছে, এগুলো কনস্ট্যান্ট, ফাইয়ের উপরে নির্ভর করবে। তাহলে এ ম্যাক্সিমাম কখন হবে, যখন কস ফাইয়ের মান ম্যাক্সিমাম হবে, আর এ মিনিমাম কখন হবে, যখন কস ফাইয়ের মান মিনিমাম হবে তখন। সেখান থেকে আমরা গঠনমূলক ব্যতিচাপ ধনাত্মক ব্যতিচাপ করতে পারবো, ভেক্টর দিয়ে সহজভাবে বের করতে পারলাম। এবং এই লব্ধির সঙ্গে কোণটা কত হবে, লব্ধির সঙ্গে কোণ যদি আমরা বার করি তাহলে ট্যান থিটা যদি ধরি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, a1 সাইন কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ মানে কত a2, তাহলে a2 সাইন থিটা ডিভাইডেড বাই a1 প্লাস a2 কস থিটা হয়ে গেল লব্ধির। এবার আমি যদি গঠনমূলক ব্যতিচার বলি, তাহলে কস ফাইয়ের মান যখন 1 হবে তখন গঠনমূলক ব্যতিচার ম্যাক্সিমাম হবে, কস ফাইয়ের মান যখন -1 হবে তখন এটার মান মিনিমাম হবে। তাহলে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার, এইটাই আমি আবার ত্রিকোণমিতি দিয়ে প্রমাণ করব। লাস্ট এটাই দেখবে আসবে, ত্রিকোণমিতি দিয়ে প্রমাণ করছি। দেখো প্রথম হচ্ছে y1 প্লাস y2 লিখব, y নিকলে কী ছিল, a1 সাইন ওমেগা টি মাইনাস kx প্লাস y2 কত ছিল, a2 সাইন ওমেগা টু মাইনাস কে এক্স প্লাস ডেল্টা এক্স, কারণ এটা পথ পার্থক্য ছিল। এই ছবি ঠিক আছে, শুধু এক পথটা বেড়েছে, কারণ সে ছবিটাই ফিরে যাই আমরা, এই যে ছবিটা, এখানে পি বিন্দু, এটা S1 এটা S2
এখান দিয়ে একটা গেল, এখান দিয়ে একটা গেল, এটা এক্স, এটা এক্স প্লাস ডেল্টা এক্স। এবার এটাকে ভেঙে দিই, তাহলে কি হলো, a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস কে ডেল্টা এক্স। লিখে দিই, তাহলে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a2 সাইন, এটাকে ধরলাম সূত্রে, এটা ধরলাম সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা করব, তাহলে হলো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সাইন এ কস বি কস, আচ্ছা কে ডেল্টা এক্স এটাকে ফাই লিখলাম, কে ইন্টু ডেল্টা এক্স আমি আগেই দেখেছিলাম কে, আচ্ছা এখানে লিখে দিই কে ডেল্টা এক্স মাইনাস a2 cos ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু সাইন কে ইন্টু ডেল্টা এক্স। এই এবার আবার ক্যালকুলেশন করব, তাহলে এখানে তাহলে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হলো a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু কস ফাই লিখলাম, কে ইন্টু ডেল্টা এক্স ইকুয়াল টু ফাই মাইনাস a2 কস ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু সাইন ফাই, এই যে এই টার্মটা a2 এ কস ওমেগা টি মাইনাস কে এক্স সাইন কে ডেল্টা এক্স ইকুয়াল টু সাইন ফাই লিখে দিলাম। এবার এখান থেকে দেখো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কমন যাচ্ছে, কমন নিয়ে নিই, এইটাই বের করবো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দিয়ে, ভেক্টর দিয়ে খুব দ্রুত বেরিয়ে গেছে। এখান থেকে যদি আমি a1 সাইন ওমেগা টি এটা থেকে এটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলে a1 প্লাস a2 cos ফাই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, পড়ে রইল বাকি এই পার্টটা মাইনাস a2 cos ওমেগা টি মাইনাস কে এক্স সাইন ফাই ইজ ইকুয়াল টু, এবার একটা জিনিস, আর এইটা ইকুয়াল টু আমরা ক্লাস 11-এ যখন আমরা সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরলদলীয় গতি পড়েছিলাম, তখন আমরা কিন্তু এই টার্মটা একটা ধরে নিতাম, এটা ধরে নিলাম এ, টোটাল এই টার্মটাকে ধরে নিলাম এ কস থিটা, এটাকে কস থিটা ধরলাম, এ কস থিটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর a2 আর এই সাইন ফাই এইটাকে ধরে নিলাম এ সাইন থিটা, পড়ে থাকলো কস ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো এই পার্টটাকে ধরলাম এ কস থিটা, তার মানে কি ধরেছে এখানে বক্সে লিখি, এখানে ধরেছি a1 প্লাস a2 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ফাই ইজ ইকুয়াল টু ধরেছি a cos থিটা, আর a2 সাইন ফাই ইজ ইকুয়াল টু ধরেছি সাইন থিটা, এই দুটো টার্ম ধরেছি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার কি আসলো মানটা দাঁড়ালো, এ কমন নিলাম সাইনে কস বি ইন্টু কজ এ সাইন বি, তাহলে দাঁড়ালো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস থিটা। তাহলে এটা একটা সরলদলীয় গতির সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ হলো, লব্ধি বের হলো। এই যে মানগুলো পেলাম এই মানটা নিয়ে আমি এবার কাজ করব। এই যে a1 প্লাস a2 cos ফাই ইকুয়াল টু cos থিটা, a2 সাইন ফাই ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমার লব্ধি কত এলো, লব্ধি এলো এ, এটা হলো আমার লব্ধি রেজাল্ট্যান্ট,
এটার মান বের করতে হবে। তাহলে আমি বললাম এইটাকে কাজে লাগাবো। তাহলে দেখো এ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a1 প্লাস a2 কস ফাই, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, এখানে এ ধরা হয়নি, এটা লেখা নেই, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a2 সাইন ফাই, a2 সাইন ফাই। এবার দেখো বাঁ দিকেটা স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ার হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার করে যোগ করলাম। ডান দিকেটা করব, তাহলে হবে a1 প্লাস a2 কস ফাই তার হোল স্কোয়ার প্লাস a2 সাইন ফাই তার হোল স্কোয়ার। তাহলে বাঁ দিকের টার্মটা কী হচ্ছে দাঁড়াচ্ছে, বাঁ দিকটা এখানে তাহলে লিখে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর কী করলাম, 1 নম্বর ও 2 নম্বরকে প্রথমে স্কোয়ার করলাম, তারপরে যোগ করলাম, তো এগুলো স্কোয়ার করলাম তো যোগ করলাম, তাহলে এটা হলো 1, তাহলে এখানে দাঁড়ালে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি ভেঙে দিই তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস 2a1 a2 কস ফাই প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এখানে a2 স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে 1 স্কোয়ার এখানে কমন নিলাম, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে গেল, প্লাস 2a1 a2 কস ফাই। তাহলে এ এর মান কত এলো, তাহলে এর মান হলো এ ইকুয়াল টু রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস ফাই। এটা আমরা ভেক্টর দিয়ে খুব সহজে বার করেছিলাম, ভেক্টর দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, এটা বেরিয়ে গেল। যখন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট করব, অর্থাৎ ইয়ংয়ের দীর্ঘক্ষেত্র পরীক্ষা, তখন a1 ইজ ইকুয়াল টু a2 বসিয়ে দিলেই হয়ে যাবে, তখন a1 ইজ ইকুয়াল টু a2 বসিয়ে দেবো, একই হবে। আচ্ছা, এবার আমরা জানি যদি প্রাবল্যের কথাই বলি, আচ্ছা এবার আমরা নির্ণয় করব গঠনমূলক ও ধনশক্ত ব্যতিচার। তাহলে এর মানটা কার উপর নির্ভর করবে, কস ফাইয়ের মানের উপর নির্ভর করবে। ট্যান ফাইয়ের মানটা এই দুটোকে ভাগ করে দিলে ট্যান ফাই বেরিয়ে যাবে, এই দুটোকে যদি ভাগ করি এ কেটে যাবে, তাহলে এখান থেকে ট্যান ফাইয়ের মান পেয়ে যাব, কি আসবে a2 সাইন ফাই ডিভাইডেড বাই a1 প্লাস a2 কস ফাই, যেটা ভেক্টর দিয়ে বের করেছিলাম আগে, একই রকম, অর্থাৎ লব্ধি যেটা হবে তার a1 এর সঙ্গে কত কোণ করবে, আগে বের করে দেখিয়েছি। এবার আমরা লিখব যে যদি গঠনমূলক ব্যতিচার মানে কি, এর মান ম্যাক্সিমাম হবে, তাহলে এ ম্যাক্স হবে। এ ম্যাক্স কখন হবে, যখন এই কস ফাইয়ের মান 1 হবে, এ ম্যাক্স হবে কস ফাই ইকুয়াল টু প্লাস 1 হলে, তখন এ ম্যাক্স হবে কস ফাই ইকুয়াল টু প্লাস 1 হলে। তাহলে ফাইয়ের মান কত হবে, ফাইয়ের মান হবে n পাই, কারণ কস n পাই হলে n এর মান যখন আমরা 1 2 3 4 5 বসাবো, তখন কস 2n পাই, n পাই না 2n পাই, কসের মান যখন 2n পাই হবে, কসের মান n এর মান প্রথম 0 বসালাম, n ইকুয়াল টু 0 1 2 3 এগুলো বসাবো, n এর মান 0 বসালাম, cos 0 0, n এর মান 1 বসালাম, cos 2 পাই মানে 0 1, n এর মান 2 বসালাম 4 পাই, তাহলে 2n পাই যখন হবে তখন। এবার দেখো আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু কত, ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, মানে এটা পথ পার্থক্য, এটা হলো পথ পার্থক্য, অর্থাৎ দুটো উৎসের মধ্যে পথ পার্থক্য ডেল্টা এক্স যখন হবে তখন ফাই হলে 2n পাই। নিচের পোর্শনটা মুছে দিই, টু এন পাই, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু কত হবে, অতএব ডেল্টা এক্স ইকুয়াল টু, এটা এদিকে চলে গেল, তাহলে ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই, পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত হলো n ল্যামডা। তার মানে দুটি উৎসের মধ্যে পথ পার্থক্য যখন n ল্যামডা হবে,
এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 2n ইন্টু λ/2। কেন? কারণ হচ্ছে n এর মান যাই বসাবো সবসময় যুগ্ম হবে, অর্থাৎ λ/2 এর দুটি উৎসের মধ্যে, যে দুটো উৎস আমরা এখানে ধরেছিলাম, এখানে পি পয়েন্ট ধরেছিলাম, এখানে একটা যাচ্ছিল, এখানে একটা, দুটো উৎসের মধ্যে একটা উৎস যে বিন্দুতে আবর্তিত হলো তাদের মধ্যে যদি পথ পার্থক্য, এখান থেকে এইটাই যদি পথ পার্থক্য যখন λ/2 এর যুগ্ম গুণিতক হবে তখন গঠনমূলক ব্যতিচার হবে। λ/2 এর যুগ্ম গুণিতক হবে তখন গঠনমূলক ব্যতিচার হবে। এবার যদি এ মিনিমাম বের করি, আচ্ছা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে তখন তাহলে কত হবে? তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এর মান বসায়, এ ইকুয়াল টু এটাকে যদি স্মল এ ধরে নিই তাহলে a1 স্কোয়ার, a1 ইজ ইকুয়াল টু এ ধরেছি, a2 ইকুয়াল টু এ ধরেছি, তাহলে স্কোয়ার প্লাস 2a ইন্টু cos phi। ম্যাক্সিমামটা তখন এরকম হয়ে যাবে। cos phi এর মান তখন কত হবে? 1 হবে, কারণ cos phi 1 ধরেছি, তখন এখানটা কত লিখবো? 1 লিখবো। তাহলে কত হবে? a প্লাস, আচ্ছা a1 আচ্ছা a প্লাস a তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার হচ্ছে আন্ডার রুট, তেমন হচ্ছে 2a হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। যদি a1 ও 2 হতো, আলাদা আলাদা হতো, যদি প্রায় সমান বিস্তার হতো, তাহলে এটা কত হতো? a1 প্লাস a2 হতো, যোগ হতো। যেখানে a1 a2 বসাতাম তাহলে a1 প্লাস a2 হোল স্কোয়ার হতো, তাহলে a1 প্লাস a2 হতো। মানে যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে দুটো যোগ হয়ে যাবে, যেখানে মিনিমাম হবে সেটা দেখি মিনিমাম, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার ক্ষেত্রে কি হবে দেখে নিই। ধ্বংসাত্মক ব্যতিচার ফর্মুলা কি ছিল? cos ছিল। ফর্মুলাটা আমি লিখছি, a ইজ ইকুয়াল টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস টয়েস a1 a2 cos phi ছিল। এই cos phi এর মান যখন a মিনিমাম কখন হবে? a মিনিমাম হবে cos phi যখন -1 হবে। cos phi -1 কখন হয়? cos phi -1 হয় তাহলে phi এর মান যখন 2n প্লাস 1 ইন্টু পাই হবে, অর্থাৎ 3 পাই 4 পাই এইগুলো যখন হবে, পাই হবে যখন, তাহলে n ইকুয়াল টু যদি 0 থেকে শুরু করি, n ইকুয়াল টু 0 1 2 3 এটা শুরু করি, তাহলে প্রথম হচ্ছে 0 বসালাম, তাহলে হচ্ছে পাই cos phi -1, এর মান 1 বসালাম 3 পাই -1, তাহলে এইগুলোর ক্ষেত্রে হবে আমার ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এবার মান দেখে নিই, তাহলে ফাইয়ের জায়গায় কত বসাবো? ফাই ইজ ইকুয়াল টু কত ছিল? 2π/λ ইন্টু পথ পার্থক্য। কোন পথ পার্থক্য? উৎস দুটোর মধ্যে পথ পার্থক্য, ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে অতএব ডেল্টা এক্স ইকুয়াল টু কত হলো? 2n প্লাস 1 ইন্টু পাই ইন্টু λ/2π, পাই পাই কেটে গেল, তাহলে হলো 2n প্লাস 1 ইন্টু λ/2। তাহলে দেখো পথ পার্থক্য উৎস দুটির মধ্যে, এই দুটো উৎস S1 S2 সে একই ছবি আবার আছে, এই দুটো উৎসের মধ্যে যখন পথ পার্থক্য, এটা এক্স প্লাস ডেল্টা এক্স, পি বিন্দু ধরলাম, এই ডেল্টা এক্সটা যখন তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকে অর্থাৎ λ/2 এর অযুগ্ম গুণিতক হবে তখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে সেই ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচার হবে যখন, তখন সেই ক্ষেত্রে বিস্তারটা কত হবে? সেই ক্ষেত্রে লব্ধি বিস্তার হবে এ মিনিমাম কত হবে? এ মিনিমাম ইজ ইকুয়াল টু, এটা বসিয়ে দিলাম, এ মিনিমাম হবে a1 স্কোয়ার বড় হাতের ক্যাপিটাল A1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi এর মান -1, এটা ক্যালকুলেশন করলে হবে a1 স্কোয়ার a2 স্কোয়ার a1 a2, তাহলে a1 মাইনাস a2 এটা হবে, এটা মিনিমাম। এই হলো ব্যতিচারের ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের কন্ডিশন। তাহলে কি শিখলাম? ব্যতিচার হতে গেলে প্রথমত হতে হবে আমাদের সুসংগত উৎস হতে হবে, কম্পাঙ্ক সেম হতে হবে, কাদের? উৎস দুটো, এবং ওদের বিস্তার সমান বা প্রায় সমান হলেই হবে। এটা হচ্ছে যখন আমি ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট করব, অর্থাৎ ইয়ংয়ের দীর্ঘছিদ্র পরীক্ষা করব, তখন হচ্ছে a1 a2 সেম ধরে নিয়ে করব। তখন দেখা যাবে একটাতে a1 a2 সেম হলে 0 হয়ে যাবে মিনিমামে, আর ম্যাক্সিমামে হচ্ছে তার ডবল হয়ে যাবে। ইন্টেন্সিটি কী হয়? প্রাবল্যতার স্কোয়ার হয়,
কে ইন্টু স্কোয়ার, ওটা পরের দিন ক্লাসে আলোচনা করে দেবো। তাহলে এইভাবে আমি দেখলাম ধ্বংসাত্মক ব্যাচ চার্জ তখনই হবে যখন দুটো উৎসের মধ্যে, দুটো উৎস থেকে যখন আলো যাবে ওই পয়েন্টের পথ পার্থক্য যখন হবে, দুটো উৎস থেকে আলো গেলে পথ পার্থক্য যখন λ/2 এর অযুগ্ম গুণিতক হবে তখন ধ্বংসাত্মক ব্যাচ চার্জ হবে, অর্থাৎ ইন্টেন্সিটি প্রাবল্য মিনিমাম হবে। আর যখন দেখা যাবে λ/2 এর যুগ্ম গুণিতক হবে তখন ইন্টেন্সিটি প্রাবল্য ম্যাক্সিমাম হবে। এই পর্যন্ত আজকের ক্লাস।